বাসা থেকে বের হয়ে সাইকেল নিয়ে চলে এসে একটা দোকানে। দোকানে গিয়ে দোকানদার চাচাকে বললাম, চাচা 1 কেজি আলু, 1 কেজি চাল আর 4টা ডিম দেন। চাচা সব কিছু দিয়ে বলল 122 টাকা হয়েছে। পকেটে হাত দিয়ে দেখি 80 টাকা আছে। আমি চাচাকে বললাম, চাচা ডিমগুলো রেখে দিন, লাগবে না। চাচা বলে, সমস্যা নেই, এখন টাকা না থাকলে পরে দিয়ে দিও। না চাচা, লাগবে না, একা মানুষ, ভাত আর আলু ভর্তা দিয়ে চালিয়ে নিব। এলাকার মুরব্বীরা যা বলে চাচাও তাই বলতে শুরু করে। এইভাবে আর কতদিন চলবা? এইবার এই ভাঙ্গা বাড়িটা বেচে একটা ব্যবসা শুরু করো, আর একটা ফ্ল্যাট বাসা নিয়ে বাকি জীবনটা শান্তিতে থাকো। আমি মৃদু হেসে বললাম, চাচা এটা আমার বাবার শেষ স্মৃতি, আর পিতামাতার সম্পদ সন্তানদের আগলে রাখতে হয়, না হলে পাপ হয়, মহাপাপ। বলেই চাল আর আলু নিয়ে বাসায় চলে আসি। রান্না বসিয়ে দিয়ে ঘর গুছিয়ে রাখি। চলুন রান্না হতে হতে পরিচয়টা দেয়া যাক। আমি মামুন, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মারা গেছে 1 বছর হলো, আর মাকে জন্মের পর থেকে দেখিনি। খুব কষ্ট করে বাবা আমাকে বিয়ে পাশ করিয়েছে। বাবা মানুষের বাসায় গিয়ে গিয়ে পত্রিকা বিক্রি করত। বিয়ে পাশ করার পরও টাকার জন্য চাকরি পাইনি। শেষে বাধ্য হয়ে বাবার কাজটা আমি করতে থাকি। চলুন কিছুটা পেছন থেকে ঘুরে আসি। সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা মানুষের বাসায় পত্রিকা দিয়ে এসে পড়েছে। সাইকেলটা বাড়ির পাশের একটা গাছের সাথে রেখে দেয়। গামছা দিয়ে ঘাম মুছে বাড়ির ভেতরে ঢুকছে বাবা। আমাকে দেখে বলে, কিরে বাজান, কখন উঠছস? এই তো বাবা একটু আগে। তোমার পত্রিকা দেওয়া শেষ হয়ে গেছে? হয় শেষ হইল, তা তুই ইউনিভার্সিটিতে যাবি কখন? এই তো বাবা এখনই যাব। কিছু রান্না করেছো বাবা? হ, যাওয়ার আগে ভাত আর বেগুনের ভর্তা কইরা রাইখা গেছি। রোজ রোজ এইগুলো আর ভালো লাগে না বাবা। কি করমু ক বাজান, পত্রিকা বিক্রি কইরা যা টাকা পাই তোর পড়ালেখার খরচ দিয়া যা থাকে তাই দিয়া বাজার করি। সব কিছু আমি জানি, আমি আর কিছু বললাম না, কারণ বাবা কত কষ্ট করে সংসার চালায় তা তো নিজ চোখেই দেখতে পারছি। এরপর আমি বাবাকে নিয়ে একসাথে খাবার খেয়ে নেই। ভার্সিটি যাওয়ার সময় বাবা হাতে 200 টাকা দিয়ে দেয়। আমি যাবার আগে বাবাকে সালাম করে বলি, বাবা তুমি ভেবো না, আর 1 বছর পর আমি বিয়ে পরীক্ষা পাশ করলে একটা চাকরি করুম, তখন আর আমাকে এত কষ্ট থাকবো না। বাবা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়। আমি ভার্সিটি চলে আসি। মাঠে দাঁড়িয়ে আছি, হঠাৎ পেছন থেকে কেউ কাঁধে হাত রাখে। আমি পেছনে তাকিয়ে দেখি ঈশিতা। ঈশিতা আমার গার্লফ্রেন্ড। আজ 6 বছর হয় আমাদের সম্পর্কের। ঈশিতা আমার ক্লাসমেট, বড়লোক বাবার একমাত্র মেয়ে। জানি না কী দেখে আমাকে ভালোবাসলো, তবে ঈশিতার মনটা খুব ভালো। আরে তুমি কখন এলে? সেই কখন এসেছি, আর তুমি মাত্র আসলে? এত লেট হলো কেন তোমার? আমার তো আর তোমার মতো গাড়ি নেই, পায়ে হেঁটে আসতে হয়। হয়েছে, চলো এবার ক্লাসে যাই। এরপর আমি আর ঈশিতা ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে বের হয় ইউনিভার্সিটির মাঠে একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছি। মামুন, তুমি একটা চাকরির চেষ্টা করো। বাবা রোজ বিয়ের জন্য চাপ দিচ্ছে, কি করব বুঝতে পারছি না। করে নাও বিয়ে। তুমি তো জানো আমার বাসার কি অবস্থা। বাবা পত্রিকা বিক্রি করে অনেক কষ্টে আমার লেখাপড়া চালাচ্ছে। আমার নিজের পায়ে দাঁড়াতে এখন অনেক সময় বাকি। এত সময় তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবা না। সত্যি সত্যি একদিন দেখবে অন্য কাউকে বিয়ে করে নিব। এমনটাই হবে, সেটা আমি জানি। বলেই অন্যদিকে তাকায় মামুন। কথাটা বলতে যে ওর কতটা কষ্ট হয়েছে সেটা আমি জানি। আমি মামুনের বুকে মাথা রেখে বলি, এমন কিছু হবে না। তোমার জন্য 6 বছর যখন অপেক্ষা করতে পেরেছি, সারা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো। কী লাভ বলো? আমার কাছে তুমি সুখী হতে পারবে না। তোমার বাবার কথা শুনলে সারা জীবন সুখে থাকতে পারবে। তুমি আমার সুখ, আমার আর কিছুই লাগবে না। এখন চলো, ক্ষুধা পেয়েছে। বলে আমার হাত ধরে টেনে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। এরপর খাবার খেয়ে ঈশিতাই বিল দেয়। এটা প্রতিদিনই হয়। দুজনে খাবার খেয়ে বিল আসে 1000 টাকার মতো। আমার এত টাকা দেবার সামর্থ্য নেই। রেস্টুরেন্ট থেকে বের হয়ে কিছু সময় ঘোরাঘুরি করি। এরপর ঈশিতা ওর গাড়ি করে আমাকে বাসায় দিয়ে চলে যায়। বাসায় এসে ইউনিভার্সিটির ড্রেস খুলে একটা লুঙ্গি পরে কাঁধে গামছা নিয়ে পুকুর পাড়ে গোসল করতে চলে যাই। গোসল করে এসে একটা ট্রাউজার আর টি শার্ট পরে দুপুরে খাবার খেয়ে কিছু সময় রেস্ট নেই। বাবা পত্রিকা অফিসে গেছে টাকা আনতে। শুয়ে আসি, তখনই নোকিয়ার 1100 মডেল মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি ঈশিতা কল করেছে। হ্যাঁ ঈশিতা, বলো। কি করছো? এই তো শুয়ে আছি, তুমি? আমিও শুয়ে আছি। দুপুরে খাবার খেয়েছো? খেয়েছি, তুমি? একটু আগেই খেলাম। বিকেলে দেখা করবে? কোথায় আসবে বলো? তোমার বাসার পেছনে যে পার্কটা আছে সেখানে। আমাদের বাসার না, আমাদের বস্তির পাশে বলো। একই কথা।
4টায় চলে আসবে বলে দিলাম। আচ্ছা আসবো, খুব ঘুম পাচ্ছে, এখন রাখলাম। বলেই কল কেটে ঘুমিয়ে যাই। বিকেলে ঘুম থেকে উঠে পাশের বাসার চাপ কল থেকে হাত মুখ ধুয়ে এসেছি, তারপর হাত মুছে নেই। এরপর বাবার সাইকেলটা নিয়ে চলে গেলাম পার্কে। পার্কে এসে দেখি ঈশিতা একটা বেঞ্চে বসে আছে। সাইকেলটা একটা গাছের কাছে রেখে ঈশিতার পাশে গিয়ে বসে পড়ি। ঈশিতা আমার দিকে তাকিয়ে দেখে ঘামে পুরো ভিজে গেছি। ঈশিতা ওর ওড়না দিয়ে আমার মুখের ঘাম মুছে দিয়ে বলে, আজও লেট করলে? কি করব বলো, সাইকেলটা চালিয়ে এসেছি তো। কতবার বললাম আমি একটা বাইক কিনে দেই, শুনলে না তো? আমি এতটা অপদার্থ নই যে গার্লফ্রেন্ডের টাকায় বাইক কিনবো। একদিন নিজের টাকা দিয়ে বাইক কিনবো, আর সেই বাইকে তোমাকে নিয়ে ঘুরবো। হুম, সেই স্বপ্ন কবে সত্যি হবে কে জানে। আচ্ছা তুমি এমন কেন বলো তো? আমি আর তুমি কি আলাদা? আমার সব কিছুই তো তোমার। না ঈশিতা, তোমার সব কিছু আমার নয়। তোমার সব কিছু তোমার বাবার, আমার নয়। বুঝলাম। আচ্ছা শোনো, তোমার জন্য একটা টিউশনের ব্যবস্থা করেছি। কাল থেকে যাবে, 3টা বাচ্চাকে পড়াবে, মাসে 10,000 টাকা দিবে। সত্যি অনেক বড় উপকার করলে। সত্যি এই টিউশনিটা খুব প্রয়োজন ছিল। ঈশিতা আমাকে জড়িয়ে ধরে 3 সত্যি বলে, আমিও ঈশিতাকে জড়িয়ে ধরি। এভাবে কিছু সময় দুজনে বসে থাকি। এরপর ঈশিতাকে তার গাড়িতে তুলে দিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় এসে বাবাকে বললাম টিউশনের কথা। বাবা খুব খুশি হলো। এরপর থেকে শুরু হয় আমার অন্য এক জীবন। ইউনিভার্সিটি থেকে বাসায়, বাসায় থেকে টিউশনি, আর ঈশিতাকে সাথে ঘুরতে যাওয়া, মোবাইলে কথা বলা। দেখতে দেখতে আমার ফাইনাল এক্সাম চলে আসে। খুব মন দিয়ে পড়াশোনা করছি। ঈশিতার সাথে খুব একটা কথা বলার সময় পাই না, তবুও এখন দিনে একবার কথা বলি। এক্সাম দিয়ে টিউশনি করিয়ে বাসায় এসে আবার পরের দিন পরীক্ষার জন্য পড়তে হয়। সব পরীক্ষাগুলো খুব ভালো মতোই শেষ হলো। দেখতে দেখতে রেজাল্টের সময় এসে যায়। আমার রেজাল্ট খুবই ভালো হয়। আমি আমাদের ভার্সিটিতে প্রথম হয়েছি। সবাই খুব খুশি। ঈশিতাও তৃতীয় হয়েছে। তবে ঈশিতা আমার রেজাল্ট দেখে আরও খুব খুশি। বাড়ি এসে বাবাকে বললাম, বাবাও খুব খুশি। আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মনে হচ্ছিল সুখগুলো বুঝি এবার ধরা দেবে। পরের দিন থেকে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাই। ইন্টারভিউ খুব ভালো মনে হচ্ছিল, চাকরিটা বুঝি পেয়েই গেলাম। কিন্তু না, ওনারা চা পানি খেতে 5 লক্ষ টাকা চাইলো। শুনেই মাথায় আকাশ ভেঙে পড়লো। একটা দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে বের হয়ে গেলাম অফিস থেকে। এরপর থেকে ইন্টারভিউ দিতে দিতে কেটে যায় 3 মাস। চাকরি আর হচ্ছে না। সব জায়গায় এই একই চা পানির জন্য টাকা। বাড়িতে মন খারাপ করে বসে আছি। বাবা এসে আমার পাশে বসে মাথায় হাত দিতেই আমি বাবার দিকে তাকাই। বাবা বলে, মন খারাপ করিস না বাজান, আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি উনি সব ঠিক কইরা দিব। আর কবে ঠিক হইব বাবা? 3টা মাস হয়ে গেল, শুধু ইন্টারভিউ দিতেছি। সব জায়গায় চা পানি খাইতে টাকা চাই। ইন্টারভিউ পেপার কিনতে কিনতে টিউশনের টাকাগুলো শেষ হয়ে যায়, কিন্তু চাকরিই তো হচ্ছে না। একদিন আমাকেও ভালো দিন আইব, শুধু একটু ধৈর্য ধর বাজান। কবে আইব বাবা? কইতে পারো সেই দিনটা? লেখাপড়া শেষ, বেকার ঘুরছি। বেকারত্ব আমাকে কুরে করে খাচ্ছে আব্বু। বাবা আরও কিছু কথা বলে চলে যায়। আমি স্পষ্ট বাবার চোখে পানি দেখলাম, কিন্তু আমাকে বুঝতে না দিয়ে চলে গেল। হঠাৎ নোকিয়া 1100 মডেলের মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা হাতে নিয়ে দেখি ঈশিতা কল করেছে। বলো। কি করছো? কিছু না, কিছু বলবে? এমন করে কেন কথা বলছো? কি হয়েছে তোমার? আমার আবার কি হবে, এমনি ভালো লাগছে না। একবার দেখা করতে পারবে? অনেক ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। আচ্ছা কোথায় আসবো বলো? এরপর ঈশিতা সে পার্কে যেতে বলল। বাবার সাইকেলটা নিয়ে চলে গেলাম পার্কে। ঈশিতা আসেনি এখনও। পার্কের বেঞ্চে বসে আছি। কিছু সময় পর ঈশিতা এসে আমার পাশে বসে। কি হয়েছে? কি এমন কথা বলার জন্য আসতে বললে? আজকে আমাকে দেখতে এসেছিল। ছেলে সরকারি চাকরি করেন, আব্বুর খুব পছন্দ হয়েছে। কি বলবো আমি? ভালো কথা তো, বিয়ে করে নাও, সুখে থাকবে সারা জীবন। এমন কেন করছো মামুন? চলো না বিয়ে করে ফেলি। এটা সম্ভব নয় ঈশিতা, তোমার বাবা মানবে না। আর তার চেয়ে বড় কথা, আমি তোমাকে বিয়ে করে রাখবো কোথায়, খাওয়াবো কি? তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। এটা কোনো সিনেমা নয় ঈশিতা, যে 3 ঘন্টা পর শেষ হয়ে যাবে। এটা রিয়েলিটি। কিছুদিন পর যখন তুমি দেখবে আমি তোমার কোনো চাওয়া পাওয়া পূরণ করতে পারছি না, এমনি সব ভালোবাসা শেষ হয়ে যাবে। তুমি এমনটা ভাবো আমার সম্পর্কে মামুন? 7 বছরের বেশি হচ্ছে আমাদের সম্পর্ক মামুন। তুমি শুধু একবার হাতটা বাড়াও, আমি সব ছেড়ে চলে আসবো তোমার কাছে। না ঈশিতা, সেই হাতটা বাড়াবার সাহস আমার নেই। তার চেয়ে ভালো তুমি তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে নাও। এটাই কি তোমার শেষ কথা? আর কোনো উপায় নেই বলে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে থাকি। ঈশিতা কান্না করতে করতে চলে যায়। আমি সেখানেই বসে আছি। চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে, আর কান্না আটকে রাখতেই পারলাম না।
অনেক কান্না করি সেখানে বসে, নিজেকে সামলে নিয়ে বাড়ি চলে আসি। এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরও 7 দিন। এর মধ্যে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আজকেও একটা ইন্টারভিউ আছে, রেডি হয়ে বের হতে যাব, তখনই ঈশিতার ফোন। হ্যালো। শেষবারের মতো একবার দেখা করবে মামুন? এখন তো ইন্টারভিউ দিতে যাচ্ছি। আচ্ছা, আমি ইন্টারভিউ শেষ করে কল করবো তোমায়। ঈশিতা আচ্ছা বলে কল কেটে দেয়। শেষবার দেখা করতে চাই শুনেই বুকের ভেতরটা ভেঙে চুরে চৌচির হয়ে যাচ্ছে। মনকে সান্ত্বনা দিলাম, এই বলে এটা হবারই ছিল। বাস্তবতা এতটা কঠিন কেন? চোখে কখন পানি চলে এসেছে বুঝতেই পারিনি। চোখ মুছে বের হয়ে গেলাম। আজও ইন্টারভিউ ভালো হলো, তবে ওই চা পানির জন্য টাকা, এটাও হলো না। অফিস থেকে বের হয়ে ঈশিতাকে কল করে পার্কে আসতে বললাম। কিছু সময়ের মধ্যে আমিও এসে গেলাম। এসে দেখি ঈশিতা বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসতেই বলে, কেমন হলো ইন্টারভিউ? ভালো, তবে লাভ নেই, চাকরি হবে না। ঈশিতা হাত থেকে ফাইলটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। যখন জানো কোনো লাভ নেই তখন কেন যাও বারবার? এর চেয়ে ভালো রিক্সা চালাতে পারো। কতবার বললাম আমি টাকাটা দেই, কিন্তু না, তোমার তো নাকি আত্মসম্মানে লাগবে। এত কিসের অহংকার তোমার? আজ তোমার জন্য আমার এতদিনের স্বপ্নগুলো ভেঙে গেল। শুধু তোমার জন্য আজ আমাদের আলাদা হতে হচ্ছে। একদিন তোমার কাছে টাকা পয়সা সব হবে, কিন্তু আমি থাকবো না সেদিন তোমার পাশে। আমি মাথা নিচু করে বসে আছি। ঈশিতা আবার বলে, কাল আমার বিয়ে। এবার তো খুশি তুমি? এই নাও বিয়ের কার্ড, চলে এসো গার্লফ্রেন্ডের বিয়ে খেতে। আমার হাতে একটা কার্ড ধরিয়ে দেয়। পাশে বসে কিছু সময় কান্না করে, আমার দুগালে হাত রেখে বলে, মামুন এখনো সময় আছে, চলো না আমরা কাজে অফিসে গিয়ে বিয়ে করে নিই। আমার স্বপ্নগুলো তুমি এইভাবে নষ্ট করে দিও না। আমি ঈশিতার হাত সরিয়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। ঈশিতা কান্না করতে করতে চলে যায়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে থাকি। ফাইলটা নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে ভাবছি আর কোনো ইন্টারভিউ দিতে যাব না, আমার দ্বারা চাকরিই হবে না। অনেক ভেবে চিন্তে ঠিক করলাম বাবার পত্রিকা বিক্রি করার কাজটা করব। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে বাবার সাইকেল নিয়ে চলে গেলাম পত্রিকা আনতে। এরপর সবার বাসায় গিয়ে পত্রিকা দিয়ে বাড়ি চলে এলাম। পুরো শরীর ঘেমে একাকার। বাড়ি আসতেই বাবা বলে, তুই কেন গিয়েছিস পত্রিকা দিতে? আমি কি মইরা গেছি? বাবা অনেক চেষ্টাই করলাম, কিন্তু চাকরি তো আর হচ্ছে না। আর তোমার বয়স হয়েছে, আর কত কষ্ট করবা? বেকার বসে আছি কতগুলো দিন, তাই অনেক ভেবে দেখলাম এটা ঠিক হবে। আজ থেকে আমি যাব পত্রিকা বিক্রি করতে। বাবা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে। আজকে এসে তার বিয়ে হয়ে গেছে। দেখতে দেখতে কেটে যায় 1 মাস। একদিন পত্রিকা দিয়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে যাই। তেমন কিছু হয়নি, শুধু হাতটা একটু ছিলে গেছে। লোকটা গাড়ি থেকে নেমে আমাকে তুলে জিজ্ঞেস করলো কোথাও লেগেছে কিনা। আমি না বলে হাসি মুখে চলে আসতে নিলে দেখি ঈশিতা সেই গাড়িতে বসে আছে। বুঝলাম এটা ঈশিতার স্বামী। দুজনের চোকাচুকি হয়ে যায়। আজ অনেক দিন পর দেখলাম ঈশিতাকে, খুব সুখে আছে মনে হলো। এরপর সেখান থেকে বাড়ি চলে আসি। বাড়ি এসে দেখি আমাদের বাড়ির সামনে অনেক লোকজন। সাইকেল রেখে দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে দেখি বাবা আর নেই। খুব কান্না করলাম সেদিন। এই পৃথিবীতে আপন বলতে আর কেউ থাকলো না আমার। বাবার লাশ দাপন করে বাড়ি এসে বাবার রুমে চলে আসি। বাবার রুমে বসে আছি। এর মধ্যে কেটে যায় 1টা বছর। এভাবেই চলছে দিনগুলো। হঠাৎ বাহির থেকে কারো ডাক শুনে বর্তমানে ফিরলাম। বাইরে যেতে দেখি লোকটা আমার হাতে একটা চিঠি দিয়ে চলে যায়। চিঠি খুলে দেখি এটা চিঠি নয়, চাকরির জয়েনিং লেটার। 3 দিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলাম। লেটারটা বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে দিলাম। অবশেষে সেই সোনার হরিণটা দেখা পেলাম। পরের দিন চলে গেলাম অফিসে। এখন আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার। খুব ভালোভাবেই কেটে যাচ্ছে দিনগুলো। অফিস থেকে একটা ফ্ল্যাট দেওয়া হয়েছে, সাথে একটা গাড়ি। ঈশিতার সেই কথাটা মনে পড়ে গেল হঠাৎ করেই। দেখবে একদিন তোমার টাকা পয়সা সব হবে, কিন্তু সেদিন আমি তোমার পাশে থাকবো না। একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশপানে তাকিয়ে আসি। একদিন অফিস থেকে বের হয়ে বাসায় আসছিলাম। দেখি একটা মেয়েকে 3-4টা ছেলে বিরক্ত করছে। মেয়েটার গায়ে সাদা শাড়ি দেখে বিধবা মনে হচ্ছে। গাড়ি থেকে নেমে ছেলেগুলোর কাছে গিয়ে ভালো করে বললাম মেয়েটাকে ছেড়ে দিতে, শুনলো না। উল্টো আমার গায়ে হাত তুলে এরপর পাশ থেকে একটা লাঠি নিয়ে ইচ্ছে মতো মারতে থাকলাম। আমি এখনও মেয়েটার মুখ দেখিনি। মেয়েটাকে বললাম চলুন আপনাকে বাসায় পৌঁছে দিই। বলে মেয়েটার দিকে তাকাতেই আমার আকাশ থেকে পড়ার অবস্থা। মেয়েটা আর কেউ নয়, ঈশিতা। আজ অনেকগুলো দিন পর মামুনকে দেখলাম। দেখে মনে হচ্ছে এখন সাহেব হয়ে গেছে। গায়ে দামি পোশাক। মামুন আমার দিকে তাকিয়ে থেকে বলল, ঈশিতা তুমি এখানে? আর তোমার পরনে সাদা শাড়ি কেন? আমি কিছু না বলে চলে যেতে নিলে মামুন এসে আমার হাত ধরে। আমাকে ওর দিকে ঘুরিয়ে আবার বলে, প্লিজ ঈশিতা এভাবে চলে যেও না। কি হয়েছে বলো আমায়। কি শুনবে তুমি? এটাই শুনতে চাও তো?
শোনো তাহলে, আমি একজন বিধবা। এবার খুশি হয়েছো তুমি? মাথায় আকাশ ভেঙে পড়লো এটা শুনে। আমার ঈশিতা বিধবা? না, এটা হতে পারে না। কি বলছো তুমি এসব? এসব কি করে হলো? পুরনো কথা তুলে আর লাভ কি? খুব ভালো আছো মনে হচ্ছে, চাকরি পেয়েছো। তুমি আমার সাথে এসো, তোমার সাথে কথা আছে আমার। আমাকে বাসায় যেতে হবে। আমি ঈশিতার কথা না শুনে ওর হাত ধরে গাড়িতে এনে বসিয়ে দেই। এবার গাড়ি ড্রাইভ করে ঈশিতাকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে আসি। ঈশিতা আসতে চাইনি, জোর করে নিয়ে এসেছি। ফ্ল্যাটে এসে ঈশিতা আমার জন্য 2 কাপ কফি বানিয়ে এনে ব্যালকনিতে দাঁড়িয়ে আসি। এবার বলবে কি হয়েছে ঈশিতা? ঈশিতা একটা দীর্ঘশ্বাস ফেলে সব বলতে শুরু করে। তোমার মনে আছে তোমার সাইকেলের সাথে সেদিন ধাক্কা লেগেছিল আমার স্বামীর গাড়ির? আছে। তারপর কি হয়েছিল? সেদিনই আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর সেখানেই আমার স্বামী মারা যায়। আমি কিভাবে বেঁচে যাই জানি না। তারপর ওর বাড়ির লোক আমাকে তাড়িয়ে দেয়, ওনাদের ছেলের মৃত্যুর জন্য আমাকে দায়ী করে। এরপর থেকে আব্বুর কাছেই আছি। আব্বু আবার বিয়ের কথা বললে আমি রাজি হই না। এত কিছু হয়ে গেল আর কিছু জানি না আমি? এসব কথা ছাড়ো তো। তা আঙ্কেল কোথায়, দেখলাম না যে? এরপর আমি ঈশিতাকে সব বললাম। বাবা মারা যাবার থেকে আজকে থেকে এখানে কিভাবে এলাম সব শুনে ঈশিতা কান্না করতে থাকে। ঈশিতা বলে, সরি, আমি জানতাম না আঙ্কেল মারা গেছে। তা এখনো বিয়ে করনি কেন? তোমার মতো কাউকে ভালোবাসতে পারিনি, তাই করিনি, তবে করবো এবার। ও আচ্ছা, এখন আমি যাই। চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। এরপর আমি ঈশিতাকে ওর বাসায় দিয়ে ওর সাথে বাসার ভেতরে চলে যাই। গিয়ে দেখি আঙ্কেল বসে আছে সোফায়। ঈশিতা আমাকে পরিচয় করিয়ে দেয় ওর বাবার সাথে। 3জন সোফায় বসে আছি। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনার সাথে আমার একটা কথা ছিল। আঙ্কেল আমাকে বলে, বাবা বলো, কি বলবে? আমি সকল ভয়কে জয় করে বলি, আমি ঈশিতাকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে আঙ্কেল ঈশিতার দিকে তাকায়। ঈশিতা বসা থেকে দাঁড়িয়ে যায়। আঙ্কেল অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলে, কিন্তু বাবা, তুমি কি ঈশিতার সম্পর্কে কিছু জানো? না জেনে সব বলছো? আঙ্কেল, সব জানি। আর আমি ঈশিতাকে আজ থেকে নয়, আরও 8 বছর আগে থেকে চিনি। আর আমি ঈশিতাকে বিয়ে করতে চাই আজই। পাগল হয়ে গেছো মামুন, কি সব বলছো তুমি? সেদিন তুমি বলেছিলে আমি শুধু একটা হাত বাড়ালে তুমি ছুটে চলে আসবে। সেদিন আমার সাহস ছিল না, তবে আজ আছে। এটা হয় না মামুন, বোঝার চেষ্টা করো। আমি বুঝেই বলছি, এটা হয় ঈশিতা, আর এটাই হবে। আঙ্কেল আমাদের কথার আগামাথা কিছুই বুঝছে না। এরপর আমি আঙ্কেলকে সব বলি। ঈশিতা রাজি হচ্ছিল না। আমি আঙ্কেলকে অনেক বুঝিয়ে তারপর রাজি করিয়েছি। এরপর কাজীকে আঙ্কেল কল করে আসতে বলে। অতপর আমার আর ঈশিতার বিয়ে হয়ে যায়। আমি ঈশিতাকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে আসি। দুজনেই বসে আছি। ঈশিতা হুট করে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে। আমি ঈশিতাকে আমার বাহু ধরে শক্ত করে আগলে নেই। এই পাগলি, কান্না করছো কেন? অবশেষে আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। অনেক ঝড়ঝাপটা শেষে আমি তোমাকে পেলাম। এটা হবার ছিল আমাদের একে অপরের হৃদয়ে, শুধু আমাদের জন্যই। তা আমি কি আমার বউকে আদর করতে পারি? ঈশিতা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। এরপর আমাদের এতদিনের ভালোবাসা আবার এক হওয়ার সাথে সাথে দুটি দেহ মিলেমিশে একাকার হয়ে গেল। আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন লাগলো গল্পটা জানাতে ভুলবেন না। আর আপনিও আপনার ভালোবাসার মানুষটাকে কি পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।